তো এতক্ষণ তো পড়লাম আমরা অ্যান্টিকোলিনার্জিক সম্পর্কে। দেখো, এলাও, হার্ড ক্যান্ডি, আইস চিপস, এগুলা কেন বলা হয়েছে? এগুলো বলা হয়েছে হইলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেহেতু মুখ শুকায় ফেলে, তো বারবার পানি পিপাসা লাগে, এই জন্য আইস চিপস, ক্যান্ডি, চিপস অফ ওয়াটার খেলে ড্রাই মাউথের ইয়েটা একটু কমে, প্রবণতাটা। হ্যাঁ, এই জন্য। এবার আসলে প্রোটন পাম্প ইনহিবিটরস। দেখো, এরা ডিক্রিজ অ্যাসিড প্রোডাকশন বাই সাপ্রেসিং দ্য প্যারাইটাল সেলস। অ্যান্ট্রামে যে প্যারাইটাল সেলস থাকে, এই অ্যান্ট্রামের প্যারাইটাল সেলসই কিন্তু মূলত HCl তৈরি করে। তাহলে এদের প্রোডাকশন, মানে প্যারাইটাল সেলস এর ফাংশন সাপ্রেস করে দেয়, ফলে কি হয়? অ্যাসিড প্রোডাকশন কমে যায়। এরকম ড্রাগটি কি? এই যে প্রাজল, রেমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোপ্রাজল, অনেক কিছু আছে, ওমিপ্রাজল। সাইড এফেক্ট কি? টেক বিফোর মিলস এবং সোয়ালো হোল, পুরোটাই খেতে হয়। এবং অ্যান্টাসিডস ক্যান বি টেকেন উইথ প্রিওলসেক। একটু দাঁড়াও। অ্যান্টাসিড ক্যান বি টেকেন উইথ প্রিলোসেক। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে লং টাইম এই ওমিপ্রাজল বা প্রোটন পাম্প ইনহিবিটরস, এই ড্রাগ খেলে একটা প্রবলেম হয়। হ্যাঁ, সেটা একটু জানা দরকার। সেটা আমরা ব্যাচেলরে শিখছিলাম, তবে আমাদের এন্ড ক্লাস এটা খুবই কোশ্চেনে পাইছি কয়েকটা জায়গায়। প্রলং এই, পারফোরেশন অফ স্টোমাক। বুঝি নাই। পারফোরেশন অফ স্টোমাক। আহ এইরকম না। আচ্ছা, একটু বলি। দেখো, যে প্রলং তোমার পিপিআই ইউজ করলে অস্টিওপোরোসিস হয়। প্রলং ইউজ লিড টু অস্টিওপোরোসিস কজ ইট ডিক্রিজ। এই তোমার কি বলে, এই পিপিআই কিন্তু ওই লং টাইম ব্যবহার করার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়। আর ক্যালসিয়াম আমাদের কিসে লাগে আমরা তো সেটা জানি। ক্যালসিয়াম কিন্তু আমাদের বোন সেন্সেশন, ঠিক আছে? দেখি এখানে আসছে কি বলে। এই যে proton pump inhibitors can decrease calcium absorption, lead to osteoporosis, ফলে কি increase risk of pneumonia as the acidity decrease with colonization of bacteria। আচ্ছা, দুইটা জিনিস এখানে বিষয় আছে। সেটা হলো, এক নাম্বারটা হলো এই অস্টিওপোরোসিস ঘটায় কারণ এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে কমায় দেয় এবং নিউমোনিয়ার রিস্ক বাড়িয়ে দেয়। এবং আরেকটা হলো, এরা আম, যেহেতু স্টোমাকের প্যারাইটাল সেলস এর ফাংশনকে সাপ্রেস করে রাখে। আই রিপিট, এই প্রোটন পাম্প ইনহিবিটরস যেহেতু, বা ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোপ্রাজল যারা আছে, এরা যেহেতু প্যারাইটাল সেলস এর ফাংশনকে ডিক্রিজ করে রাখে বা সাপ্রেস করে রাখে, ফলে কি হয়? HCl তৈরি হতে পারে না। ফলে কি আমাদের এই স্টোমাকের অ্যাসিডিক স্টেট এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ফলে কি হয়? আমাদের বডিতে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল নামের এক ধরনের ব্যাকটেরিয়া বা এক ধরনের মাইক্রো অর্গানিজম গ্রো করে ইয়েতে, যেটা আমাদের খুবই বাজে ডায়রিয়ার উৎপন্ন করে। এবং তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা নেক্সট টাইম খেয়াল করে দেখো, অ্যান্টিবায়োটিক খেলে দেখবা আমাদের মেসিভ আকারের ডায়রিয়া হয়। নেক্সট টাইম খেয়াল করে, অ্যান্টিবায়োটিক যারা খায় লং টাইম, জি ভাই, আজকেও দেখছি। হ্যাঁ, ডায়রিয়া হয়। কারণটা কি? ভেরি সিম্পল। কারণ বডির যেই এই তোমার গুড ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক, সবগুলো মারা যায় এবং সিডিফ, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল নামক মাইক্রো অর্গানিজম গ্রো করে। এরা আমাদের ম্যাসিভ ডায়রিয়া ঘটায়। এই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এটা উৎপন্ন করে কারণটা কি? কারণ আমাদের এই অ্যাসিডিক স্টেট, স্টোমাকের অ্যাসিডিক স্টেটের চেঞ্জ হয়ে যায়। আর এই কন্ডিশনে আমাদের সহজেই এই সিডি গ্রো করতে পারে, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। এরপর এই এই অ্যান্টিবায়োটিক, সেম একই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সিডিপ গ্রো করে এবং ম্যাসিভ আকারে ডায়রিয়া উৎপন্ন করে। এবং এর ফলে আমাদের দেখো স্টোমাক কিরকম, মানে ইন্টেস্টাইন কেমন হয়ে যায়, এরকম হয়ে যায়। এই সি ডিফ বা ক্লোস্ট্রিডিয়াম এ গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্যাট কজেস সিভিয়ার ডায়রিয়া and other intestinal diseases.
when the natural flora in the intestine have been wiped out by antibiotics. Like কি এই যে তোমার ক্লিন্ডামাইসিন এই এটা জন্য সবই প্রোবায়োটিক ওষুধ দেয়। হ্যাঁ এই যে ক্লিন্ডামাইসিন সিপ্রোফ্লক্সাসিন সেফাজোলিন লেক্সিন লিনাজোলিড এটসেট্রা তার পিপিআই প্রোটন পামিন যে যে বললাম আর কি মাত্র হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ ভাইয়া ম্যাগনেসিয়ামও কমে তো নার্সকে হচ্ছে ওই যে মাসল স্পাজম ট্রিমর এগুলা খেয়াল রাখতে হয় হ্যাঁ অবশ্যই পিপিআই এবার আসি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস বলতে আমরা কোনগুলাকে বলছি মনে আছে সকল এনএসএআইডি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস এই যে রেফার ব্যাক আবার একটু দেখাই দেই এই প্রোস্টাগ্ল্যান্ডিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস এনএসএআই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় দেয় লাইক মিসোপ্রোস্টল এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস কি করে এনএসএআইডি ড্রাগগুলা সিক্রেশন বাড়ায় গ্যাস্ট্রিক বাড়াই দেয় হ্যাঁ এই যে prostaglandin analog misoprostol used to prevent gastric ulcers caused by long-term NSAID therapy acts by decreasing gastric acid secretions. মিউকোসাল প্রোটেক্ট ওই যে লেয়ার স্টোমাকের যে লেয়ার এটা প্রোটেক্টের জন্য ড্রাগ আছে ইট রিঅ্যাক্টস উইথ অ্যাসিড টু ফর্ম এ পেস্ট দ্যাট অ্যাডহেয়ার্স টু জিআই মিউকোসা অ্যান্ড অ্যালাউস দ্য আলসার টু হিল এবং আরেকটা জিনিসটা হলো যে মিউকোসাল প্রোটেক্টিভ লাইক এ সুক্রালফেট এই ড্রাগটা একটু আকার একটু বড় বুঝছো একটু বড় থাকে এই জন্য পানিতে একটু গরম হালকা একটু গরম পানিতে গলায় তারপরে খায় সাইড এফেক্ট কি না অ্যাডমিনিস্টার 1 hour before meals and at a bedtime can cause constipation spaced by at least 2 hours from coumadin digoxin dilantin etc. নার্সিং কেয়ার ফর অ্যাক্টিভ ব্লিডিং যদি ব্লিডিং হয় আসলে তাহলে কি মনিটর ভাইটাল ক্লোজলি monitor angiotype drainage NPO with IV fluids normal saline or tap water lavage administer vasoconstrictors or as ordered like vasopressin এই ভ্যাসোপ্রেসিন দিয়ে যদি ব্লিডিং হলে তো আবার বিপি কমে যেতে পারে তাই না এই জন্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি ভ্যাগোটমি কাটিং অফ ভেগাস নার্ভ সাপ্লাইং টু দি স্টোমাক টু ডিক্রিজ দ্য অ্যাসিড প্রোডাকশন এই যে দেখো যেটা অলরেডি বলে ফেলেছি যে অ্যান্টাসিডের ভিতরে একটাই আছে যেটা হলো গ্যাস্ট্রিক প্রোডাকশন কিছুই কমায় না সেটা হলো অ্যান্টাসিড এটা নিউট্রিলাইজ করে বাকি সবগুলা গ্যাস্ট এসিএল প্রোডাকশন কমায় এবার ছিল আমরা দেখো একটা জিনিস এই যে ফান্ডাস বডি অ্যান্ট্রাম তো দাইলাম পাইলোরাস এই যে ডিউটেরাম ভ্যাগোটমি কি করা হয় যেহেতু আমাদের ভেগাস নার্ভ এটাতে সাপ্লাই দেওয়া থাকে এই এই স্টোমাকে যেই ভেগাস নার্ভটা সাপ্লাই দেয় সেটাকে কেটে দেওয়া হয় তাহলে কি হয় ওই এসিএল প্রোডাকশনটা কমে যায় ভ্যাগোটমি ঠিক আছে cutting parts of vagus nerve supplying to the stomach to decrease the acid production enterectomy removal of antrum to reduce by eliminate acid production হ্যাঁ অ্যান্ট্রাম যেখান থেকে এসিএল উৎপন্ন ওইটাই কেটে ফেলা হয় তারপরে পাইলোরোপ্লাস্টি ডাইলেটিং দ্য পাইলোরিক স্পিংচার টু স্পিড আপ গ্যাস্ট্রিক এমপ্টাইং তবে সবগুলাই তবে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিলরথ 1 এবং বিলরথ 2 এটা বেশি আসে তোমরা অনেকেই শুনে থাকবে যে অনেক মোটা লোক তাদের স্টোমাক কেটে ফেলছে যা সৌদিতে আমি এটা খুবই কমনলি শুনছি অনেক মোটা লোক খাবার কন্ট্রোল করতে পারে না মানে খেতে খেতে স্টোমাক কি বড় হয়ে গেছে তাদের ওজন কমানোর জন্য এই বিলরথ 1 অথবা বিলরথ 2 ব্যবহার করা হয় খুবই কমনলি ব্যবহার করা হয় সৌদিতে বাংলাদেশে এটা হতে পারে যাদের মার কোনোভাবে নিয়ন্ত্রণ করা যেতেছে না। বিলরথ 1 গ্যাস্ট্রোডিউডেনোস্টমি এখান থেকে এবং বিলরথ 2 এই দুটা থেকে কোশ্চেনটা হয় বাকিগুলো ফ্লোটা হয় না দেখো বিলরথ 1 আচ্ছা এটা বলার আগে আরেকটু জিনিস দেখো এই যে আমরা অ্যান্ট্রামে যেহেতু এসিএল প্রোডাকশন হয়
এখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টরও থাকে, মানে যেটা ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন করে। A glycoprotein produced by the parietal cells of the stomach. It is necessary for the absorption of vitamin B12 in the ileum of the small intestine. আর ভিটামিন বি টুয়েলভ কেন প্রয়োজন? আরবিসি ম্যাচিউর করতে, maturation of GI tract cells, maintenance of structure of functioning of CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার, যেটা স্ট্রাকচার এবং ফাংশন করতে এই ভিটামিন বি টুয়েলভ এর ভূমিকা থাকে। আর এটা অ্যাবজর্পশনে কোথায় কি সাহায্য করে? স্টোমাকের অ্যান্ট্রাম বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর এটাকে হেল্প করে। আর যেহেতু অ্যান্ট্রাম কেটে ফেলা হয়, তার মানে কি এই ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি পড়ে যাবে লাইফ টাইম। এই জন্য তাদেরকে লাইফ টাইম ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন নেওয়া লাগতে পারে। এই যে দেখো বিলরত 1, বিলরত 1 কি? শুধুমাত্র অ্যানাস্টোমোসিস অফ রিমেইনিং পোরশন টু দি ডিউডেনাম, জাস্ট অ্যান্ট্রামটাকে এটা ডিউডেনামটার সাথে লাগায় দেওয়া হয়, এটা হলো বিলরত 1। আর বিলরত 2 হলো কি? এটা বিলরত 2 দুই ভাবে করা যায়, যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ অ্যানাস্টোমোসিস অফ রিমেইনিং পোরশন অফ স্টোমাক টু জেজুনাম। দেখো এই যে বিলরত 2 যেটা অনেক সময় এইভাবেও করে, অনেক সময়, তবে মোস্টলি আমি দেখছি এইভাবে করে। সরাসরি দেখো এখানে বিষয়টা কি, বিলরত 1 কি করে, তোমার অ্যান্ট্রামের এই স্টোমাকের নিচের অংশ কেটে তোমার ডাইরেক্ট ডিউডেনামের সাথে অ্যাড করে দেওয়া হয়, ফলে এসিএল তৈরি হয় না। এই একটা পদ্ধতি। আরেকটা হলো যে তোমার একদম অর্ধেক পর্যন্ত, স্টোমাকের অর্ধেক পর্যন্ত কেটে এই যে জিজেম, এই যে ডিউডেনাম, ইলিয়াম, জিজুয়াম, এই জিজুনামের সাথে স্টোমাকের পার্ট অফ দি স্টোমাক অ্যাড করে দেওয়া হয়। ফলে কি হয়? ফলে তোমার এই যে স্টোমাকের কন্টেন্ট সরাসরি ডিউডেনামে না আসে, জিজুনামে এসে পড়ে। বুঝছো? এইভাবে কাজ। আচ্ছা এইখানে আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই বিলরত বেশি ওজন কমার চান্স থাকবে নাকি বিলরত 1 ওজন বেশি কমার চান্স থাকবে? একটু ওটা দেখে বলো তো, কমন সেন্স খাটাও। ভাই একটু আরেকবার বলেন। বিলরত 1 ওজন বেশি কমার চান্স থাকে নাকি বিলরত 2-তে? না ভাই, এই প্রসেসটা একটু আরেকবার বলেন। বললাম বিলরত 1 কি করে, বিলরত 1 করে হলো পার্শিয়ালি স্টোমাক কেটে ফেলা হয় এবং এটা অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগানো হয় উইথ দ্য পোর্শন অফ ডিউডেনাম, ডিউডেনামের সাথে অ্যাড করে দেওয়া হয়। এটাকে বলা হয় বিলরত 1। আর আরেকটা হলো যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি এন্ড অ্যানাস্টোমোসিস উইথ দ্য জেজুনাম, পার্শিয়ালি স্টোমাক কেটে দেওয়া হয় এবং এটা জেজুনামের সাথে অ্যাড করে দেওয়া হয়। এটা হলো বিলরত 2। তাহলে কোন বিলরত 1 নাকি বিলরত 2-তে, এই দুটোর ভিতরে কোনটাতে ওজন, পেশেন্টের ওয়েট রিডাকশন বেশি হতে পারে? কি মনে হয়, কার কি মনে হয় একটু বলো। অবশ্যই বিলরত 2। যাদের ওজন কমানোর জন্য বেশি বেশি ব্যবহার করা হলো বিলরত 2 ওয়েট রিডাকশনের ক্ষেত্রে। ঠিক আছে? আমি মানে দুইটা জিনিস এখানে, একটা হলো যে তোমার ইয়ে কি জানি বলে, গ্যাস্ট্রিক আলসারের জন্য যেটা করা হয়, এই ওজন কম ওয়েট রিডাকশনের ক্ষেত্রে বিলরত 2 প্রসিডিউর 2টা ব্যবহার করা হয়। কেন? দেখো স্টোমাক কর্নার সরাসরি জিজুনামে এসে পড়লো, কিন্তু ডিউডেনামে আমাদের সিক্রেশন হয় কি, ডিউডেনামে এসে কি পড়ে আমাদের মনে আছে? অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিনোজেন। এই যে এখান থেকে এসে এই ডিউডেনামে এসে পড়ে, কিন্তু অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিনোজেন এগুলা ওই জিজুনাম পর্যন্ত যেতে যেতে এগুলো ফাংশন কমে যায়। এই জন্য জিজুনাম বিলরত 2-তে ওয়েট রিডাকশনের ক্ষেত্রে খুবই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা জিনিস আছে সার্জিক্যাল। এরপর আসলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি জাস্ট মানে ওই গ্যাস্ট্রিক যখন কেটে ফেলা হয়, মানে স্টোমাক যখন কেটে সেটা পার্টলি কেটে ফেলা হয়, সেটা হলো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি। রিমুভাল অফ 60 to 80% অফ স্টোমাক, টোটাল স্টোমাকই কেটে ফেলা হয়। রিমুভাল অফ এন্টায়ার স্টোমাক উইথ লুপ অফ জেজুনাম অ্যানাস্টোমোস টু এসোফেগাস। বিলরত 1 এবং বিলরত 2টা আরেকবার একটু ভালো করে পড়বা। এটা কিন্তু কোশ্চেনটা এখান থেকে হবে, যদি এখান থেকে কোশ্চেন করে তোমাকে। Post-operative care of gastrectomy. Monitor for patient post-operative complication like vitamin B12
ডেফিসিয়েন্সি। কেন? কারণ স্টোমাকের এন্ট্রামি তো নাই। ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকবে কোত্থেকে? তার মানে কি ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নাই মানে ভিটামিন বি12 নাই, সোজা কথা। তারপরে হেমোরেজ হতে পারে পোস্ট প্যারান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া। পোস্ট প্যারান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া মানে কি? মানে হলো হঠাৎ করে এই যে তোমার এই যে দেখো না এটা না, এটা মানে হলো যে পোস্ট প্যারান্ডিয়াল হাইপো, আচ্ছা আরেকটু ভুল, এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, হ্যাঁ বললাম ভিটামিন বি12 একশো ম্যাচুরেশন হয়। এই যে পোস্ট অকার আফটার হাই কার্বোহাইড্রেট ডায়েট হুইচ ইনক্রিজ ইনসুলিন প্রোডাকশন। পোস্ট প্যারান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া হলো মানে হাই কার্বোহাইড্রেট মানে খাওয়ার পর মানে মানে বেশি, আচ্ছা পোস্ট প্যারান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া বলা হয় যে আমরা অনেক সময় বেশি খাবার খেয়ে ফেলি না, অনেক সময় হয় না যে আমরা অত্যাধিক খাবার খেয়ে ফেলি, এরকম হয় কখনো? ইভেন এই গ্যাস্ট্রেক্টমি হওয়ার পরে তোমার একটা তো এখানে দেখছি যে এটা একটা তোমার গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসারের কারণে গ্যাস্ট্রেক্টমি করা হয়। আরেকটা কন্ডিশন আছে হইলো কাছাকাছি দিকে বলেই দিয়েছে একটু মিলেয়া পইরো, যাদের তোমার হেভি ওয়েট থাকে তাদের ক্ষেত্রে এই প্রসিডিউরটা করা হয়, বিলরোধ টুটা করা হয়। এক্ষেত্রে লাভটা, এক্ষেত্রে ইয়েটা হয় কি যে লং টাইম যখন খাওয়া দাওয়া করে তখন স্টোমাক বড় হয়ে যায়। তো ওই আগের যে আর যেটা থাকে ইমিডিয়েটলি তো মানে স্টোমাক কাটিং এর পরে তো ইমিডিয়েটলি চলে যায় না, এটা থেকে যায় কিছুদিন। তো এই তখনও তোমার অনেক বেশি খাবার খেয়ে ফেলে, তো অত্যাধিক খাবার খেয়ে ফেললে ইনসুলিন প্রোডাকশন বাড়ায় যায়, কিন্তু আমাদের স্টোমাকে যে পরিমাণ খাবার থাকে তার থেকে বেশি ইনসুলিন প্রোডাকশন হয়ে যায় ওই সময়, এবং এর ফলে কি হয় আমাদের হাইপোগ্লাইসেমিয়া, খাবারের তুলনায় ইনসুলিন বেশি হয়ে গেছে যায় তখন, এর ফলে হাইপোগ্লাইসেমিয়া হয়। এটাকে বলা হয় পোস্ট প্যারান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, এবার আসি হলো হেমোরেজ তো বুঝি যে যেহেতু সার্জারি হিসেবে এবার আসলে ডাম্পিং সিনড্রোম কোশ্চেন হয়। ডাম্পিং সিনড্রোম কি? র্যাপিড এম্পটিং অফ দি গ্যাস্ট্রিক কন্টেন্টস, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ অনেক কোশ্চেন পাওয়া যায়। র্যাপিড এম্পটিং অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস into the jejunum which draws fluids by osmosis, it decrease the plasma volume and cause bowel distension which increase peristalsis। মানে কি ডাম্পিং সিনড্রোমটা যদি সোজা কথায় বলি, সরাসরি খাবার স্টোমাক থেকে দ্রুত ডিউডিনাম ক্রস করে একদম জেজুনামে চলে যায়, মানে দ্রুত স্টোমাক এরিয়া লিভ করে ফেলে, হ্যাঁ ডাম্পিং সিনড্রোম। ডাম্পিং সিনড্রোম মানে কি দ্রুত স্টোমাক এরিয়াটাকে সেই খাবারগুলো লিভ লিভ করে দেয়, এটাই হলো ডাম্পিং সিনড্রোম। এবং এই যে এই গ্যাস্ট্রেক্টমি এবং গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির এবং বিশেষ করে বিলরোধ টু প্রসিডিউর, এটা খুবই কমন একটা কমপ্লিকেশন। আই রিপিট, এই ছবিটা দেখায় বলি ডাম্পিং সিনড্রোম একটু বোঝার চেষ্টা করো মানেটা কি। এই স্টোমাক কন্টেন্ট দ্রুত জেজুনামে চলে আসে, এর ফলে এই যে তোমার এই যে এখানে যে প্রসিডিউর হয় মানে প্যানক্রিয়াস এনজাইম, তারপরে বাইল আছে গলব্লাডার থেকে, এগুলো বুঝতেছো নাকি? আর বুঝতেছো না কি বলতেছি আমি এখন? এই ইয়ে সাদিয়া, লাবণী, রুনা, আমি হাইপোগ্লাইসেমিয়া বুঝিনি। আচ্ছা হাইপোগ্লাইসেমিয়া একটু পরে বলছি তাহলে, তাহলে তখনই তো বলা উচিত ছিল। আচ্ছা দেখো এই যে গ্যাস্ট্রিক কন্টেন্টটা যখন দ্রুত গ্যাস্ট্রিক এরিয়াকে লিভ করে, সেটাই হলো ডাম্পিং সিনড্রোম। এটা এবং এটা বিলরোধ 2 এর খুব একটা কমন কমপ্লিকেশন, বিলরোধ 2 এর একটা কমপ্লিকেশন এটা। ফলে কি হয় এই যে এট এ টাইম আমাদের স্টোমাক কন্টেন্ট থেকে সরাসরি জিজোনামে চলে আসে, এই ইন্টেস্টাইন হয়ে বাকি লার্জ ইন্টেস্টাইন হয়ে আস্তে আস্তে বের হয়ে যায়, এটা হলো পদ্ধতি। এর কথা হলো এই ডাম্পিং সিনড্রোমের ফলে কিছু প্রবলেম হয়, মানে তোমার টোটাল পারফেক্টলি তোমার খাবারগুলো অ্যাবজর্ব হতে পারে না, এই যে অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিন এগুলো এসে কাজ করতে পারে না, আগেই চলে যায় ইন্টেস্টাইনে, মানে লার্জ ইন্টেস্টাইনে চলে যায়, স্মল ইন্টেস্টাইনে কাজ করাই হয় না, এই কারণে পেশেন্টের ওয়েট কমে যায়। যাই হোক দেখো, rapid emptying of the gastric contents into the jejunum which draws fluids by osmosis,
It decreases the plasma volume and cause bowel distension, which increase peristalsis. Findings কি? May begin within 30 minutes of it. Yes. সাধারণত এটা খাবার 30 মিনিটের ভিতরে এটা হয়ে যায়। Nausea, vomiting, diarrhea, weakness, palpitation, diaphoresis, etc. এরপর হলো বর্বরিকমি। বর্বরিকমি হলো তোমার খাবার খেলে পেটের ভিতরে এক ধরনের সাউন্ড হয়, এটাকে গ্রাম্বলিং নয়েজ বা বর্বরিকমি বলে। বুঝছো? আর যে মুভমেন্ট সেটাকে বলে পেরিস্টালটিক মুভমেন্ট। ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক সিনড্রোম কি? অ্যাভয়েড সিম্পল সুগার অ্যান্ড সল্ট। হাই প্রোটিন, হাই ফ্যাট, লো কার্বোহাইড্রেট ডায়েট। ইয়েস, হাই প্রোটিন, হাই ডায়েট, লো কার্বোহাইড্রেট। কেন? কারণ পেশেন্টের যেই স্মল ইন্টেস্টাইনে যে কাজটা হয়তো, ফাংশনটা হয়তো এটা আর ওইখানে হতে পারে না, হয়ে কি করে সরাসরি জেজুনামে চলে। যেজন্য পেশেন্টের হাই প্রোটিন খাবার দরকার, হাই ফ্যাট খাবার দরকার প্রায় 6 স্মল মিলস পার ডে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা খুবই কম জায়গায় এই জিনিসটা দেখছি। এই ডাম্পিং সিন্ড্রোম ম্যানেজমেন্ট এবং ডাম্পিং সিন্ড্রোম খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার কোশ্চেনে পাইছি। এই ক্লাসের শুরুতেই অলরেডি কেউ কেউ বলছিল এই বিষয়টা সম্পর্কে। 6 মিলস, সরি 6 স্মল মিলস, সরি ভুল বলছি, 6 স্মল আর লার্জ মিলস হলো দুইটা জায়গায় দেখছি। একটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজম আর একটা হলো বার্ন। এছাড়া কি আর আছে? না মনে নেই। আচ্ছা, 6 স্মল মিলস পার ডে কেন? ছোট ছোট কন্টেন্ট ছোট ছোট ভাবে মানে অল্প অল্প করে যাবে, অল্প অল্প করে অ্যাবজর্ব হবে, যতটুকু অ্যাবজর্ব হোক অল্প অল্প করে হবে। একসাথে বেশি দিয়ে দিলে বেশি দ্রুত একসাথে সব বেড়ে যাবে এরকম। 6 small meals per day. Do not take fluid for 2 hours after meals. মানে যত বেশি তুমি ওয়াটারি রাখবে, যত বেশি খাবার ওয়াটারি থাকবে, তত বেশি দ্রুত বের হয়ে যাওয়ার জন্য ইজি। এই জন্য ড্রাই ফুড খাওয়াটা ভালো। এই ধরনের পেশেন্টদের ড্রাই জাতীয় খাবার খাওয়া ভালো। লাই ডাউন ফর হাফ এন আওয়ার আফটার মিলস। একমাত্র এই কন্ডিশনে দেখছি যে খাবারের পরে শুয়ে থাকতে বলছে। এই লাই ডাউন খাওয়ার পরে শুয়ে থাকলে কি হয়? এটা স্টোমাক স্লোলি এমটিতে সাহায্য করে। মানে স্টোমাক কন্টেন্ট, স্টোমাকে যে খাবারগুলো থাকে এটা খুব স্লোলি বের হয় স্টোমাক থেকে। তারপর অ্যান্টি স্পাসমোটিক ড্রাগস এজ অর্ডার লাইক ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড। মানে কি বলে মানে এরাই যে মাসেল যে ক্র্যাম্পিং হয়, স্পাজম হয়, এগুলো একটু ক্লিয়ার করে। তারপর এনশিওর ফাংশনিং অফ এনজি টিউব। এনজি টিউব দিয়ে খাওয়ানো হলে এটা ক্লোয়ার প্রপারলি কাজ করে না, এটা চেক করতে হয়। আরেকটা জিনিস হলো গ্যাস্ট্রেক্টমি করা, মানে স্টোমাক কেটে ফেলার পরে যদি এনজিটিউব ক্লগড হয়ে যায়, মানে এনজিটিউব বন্ধ হয়ে যায়, শুড বি রিপোর্টেড, ভেরি ইম্পর্টেন্ট। ক্লগ এনজিটিউব শুড বি রিপোর্টেড টু দি সার্জন। Yes, don't try to flush. Can disrupt the surgical site and can cause hemorrhage and perforation. স্টোমাক এনজিটিউব যদি কোনো কারণে আফটার সার্জারির পরে যদি বন্ধ হয়ে যায় এনজিটিউব, এটা কিন্তু লিকেজ ইন্ডিকেট করে। হ্যাঁ, এটাতে তুমি টানাটানি করতে যান, এটা অবশ্যই সার্জনকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে। পসিবল অ্যানাস্টোমোটিক লিক। অ্যানাস্টোমোসিস বুঝো? এটা যে এতক্ষণ যে বলতেছি, অ্যানাস্টোমোসিস মিন্স দুইটা অর্গানকে জোড়া দেওয়া। ধরো এটা একটা এসোফেগাস, এটাও এসোফেগাস, মাঝখানে কোনো কারণে রিটুইনিজন কেটে ফেলছে, দুইটাকে জোড়া দিছে। এই এই যে জোড়াটা দিছে এটাই হলো অ্যানাস্টোমোসিস। আর এই জোড়া দেওয়ার মাঝখান থেকে যদি কোনো ব্লিডিং বের হয় সেটাকে বলে অ্যানাস্টোমোটিক লিক। ঠিক আছে, এই বিল রথ 1 বা এই গ্যাস্ট্রিক সার্জারিতে অ্যানাস্টোমোটিক লিক হওয়ার চান্স থাকে কিছুটা। অ্যানাস্টোমোটিক লিক ক্যান প্রেজেন্ট উইথ সিভিয়ার শোল্ডার অর ব্যাক পেইন, ক্যান লিড টু সেপসিস হুইচ ক্যান প্রেজেন্ট উইথ রেস্টলেসনেস, ট্যাকিকার্ডিয়া এন্ড অলিগুরিয়া। মানে অ্যানাস্টোমোটিক লিক আর একটু সামনে পাবো, তো এখানে একটু বেশি জোর না দেই। অ্যানাস্টোমোটিক লিক, অ্যানাস্টোমোসিস মানে কি? দুইটা অংশে জোড়া দেওয়া, এটা হলো অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই যে কোনো সার্জারির পরে যদি বিশেষ করে এনজি টিউব যদি ক্লগড হয়ে যায়, বিশেষ করে তোমার এই গ্যাস্ট্রিক সার্জারি এগুলোর ক্ষেত্রে যদি এনজি টিউব ক্লগড হয়ে যায়, সেটা কিন্তু অ্যানাস্টোমোটিক লিক ইন্ডিকেট করতে পারে। রিমেম্বার কোশ্চেন আসছে, পাইছি অনেকবার। প্রমোট অ্যাডিকুয়েট নিউট্রিশন লাইক নাথিং পার মাউথ for 1 to 3 days with continuous NG suction, IV fluids. After removal of NG tube, provide clear fluids with gradual introduction of bland food and frequent intervals. মানে non-spicy, non-irritant food.
স্প্লিন্ট ইনসিশন হোয়াইল কফিং এন্ড ডিপ ব্রিদিং, কারণ পেটে সার্জারিতে কাশি দিতে চায় না, এরা ব্যথা করে এই জন্য বালিশ টালিশ দিয়ে একটু কাশি দিতে হবে। পেইন ম্যানেজমেন্ট করতে হবে, এটসেট্রা।